কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউই যেতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও ছিল, একে বর্ষাকাল, তাই যাতায়াতের অসুবিধে। যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধা হয়নি। তার উপরে গ্রামে বিয়ে বাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধে হতে পারে। তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হল না শেষ পর্যন্ত। কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায়। তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান। বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনা। বলগনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না। এ তো রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা যখন বলগনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয়। আকাশ ঘন মেঘে ঢাকা। মেঘের মূর্তি এমনই যে এই নামে বুঝি। তাই কি যে করব কিছু ভেবে পেলাম না। বলাই বলল, এখনো ভেবে দেখ যাবি কিনা। আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না এগিয়ে এখান থেকে কেটে পড়ে চল। এই অচেনা জায়গার পথে কোনো লোকজন নেই, সন্ধে হয়ে আসছে, কাদার পথ, আর এগুলো দুর্ভোগের শেষ থাকবে না। কথাটা ঠিক, তবে কিনা সত্যি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়? তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি। এখন ভয়ে পিছলে কি করে হবে? অতএব আর দেরি না করে রওনা দিই। চল তো চল। একটা দোকানে শেষবারের মতো দুজনের 2 কাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোয়নি, তার উপর আকাশে এই মেঘের ঘন ঘটা। কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখনই শুরু হলো বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপরে মুষলধারায়। ছাতা মানল না। সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই বলল, আমরা বোধহয় 2 মাইল পথও আসিনি, এখনো কত পথ বাকি। কি করে যাবো রে ভাই? আমিও তখন চুপসে গেছি। বললাম, তাই তো রে, বলগনাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো। এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কড়কড় করে বাজ পড়ার শব্দ। সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় 1 হাত দূরের পথও দেখা যাচ্ছে না। কালো কুটিল যাকে বলে তাই। পথে এমন কোনো জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ নির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসে? এই অন্ধকার নির্জন রাতে কে ও? কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধাড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম, এ পথে নতুন মনে হচ্ছে,
আমি বললাম, হ্যাঁ, একেবারেই নতুন। আসা হচ্ছে কোথা থেকে? আমরা কলকাতা থেকে আসছি। যাওয়া হবে কোথায়? আমরা গ্রামের নাম বললাম। বলার সঙ্গে সঙ্গেই একটি বস্ত্রপাত, আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। তারই ঘন প্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে। কালো বর্ষাতিতে ঢাকা, দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ চেহারা। গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কেও হার মানায়। ভদ্রলোক বললেন, ওরে বাবা, ও তো অনেক দূর। এই দুর্যোগে যাবেন কি করে? তাই তো ভাবছি। লগন স্যার বাজার, বিয়ে বাড়ি বুঝি? আজ্ঞে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে। তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেননি কেন? সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে? বিয়েটা কবে? আগামীকাল। তাহলে তো কাল ভোরে গেলেও চলবে। কিন্তু আজকের রাত্রিটা কাটায় কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, এখন আসুন তো আমার সঙ্গে। আমি বলাইয়ের দিকে তাকালাম, বলাই আমার দিকে। ছাড়ছে কপালে, আর যখন এগোনো সম্ভব নয় তখন এর আশ্রয় কিছুতেই ছাড়া নয়। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর বাঁধা রাস্তার ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রামে। মাটির দেয়াল, খড়ের চাল, ঘনবসতির গ্রাম। গোয়ালে গরুর চোখ চলছে, বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা হচ্ছে। আমরা ভিজে পোশাকেই কাদামাখা পা নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। তারপর অন্ধকারে হাত ছেড়ে একটি তক্তা পুষ্পে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন, আর আসার নাম নেই। অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল। মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যি তাই। টেকো মাথায় বেটেখাটো একজন গ্রামের লোক এক বালতি জল, একটা গামছা আর হারিকেন নিয়ে ঘরে ঢুকল। লোকটি বলল, পা ধুয়ে ভালো করে বসে, বাবু এখনই আসবে। এই কথা বলে চলে গেল লোকটি। ঘরের সামনে দাওয়া ছিল, আমরা সেখানে পা ধুয়ে কিট ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম। তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্তাপোষের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সঙ্গে সেই লোকটি, হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা। লোকটির হাতে চা। ভদ্রলোক বললেন, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, কিছু মনে করবেন না। আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে দেরি হয়ে গেল। বলাই বলল, কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায়? কেন, ঘরেই ভাজা হলো। কুমড়ো, পোস্ত আর বেসন। বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময় মজুদ থাকে। যাক, জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন। আমরা বিনা বাক্য ব্যয়ে খেতে লাগলাম। ভদ্রলোক বললেন, আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধে হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব।
এই জনাই গরুর গাড়িতে করে এগিয়ে দেবে আপনাদের। আমি বললাম, তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথার লোক, অথচ চেহারা দেখলে মনে হয় কি রাশ ভারী। বুকের ভেতরটা যেন ছেদ করে ওঠে। ভদ্রলোক বললেন, বৃষ্টি কমলেই আজ রাত্রেই পাঠাতাম আপনাদের, তবে কিনা এসব জায়গা তো ভালো নয়, তাই কাল ভোরেই যাবেন। আমি বললাম, ভোরে যাওয়াই ভালো, কেননা আমার আবার ভূতের ভয় খুব। এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলে তো গেছি। ভদ্রলোক হেসে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? আমিও করি, আগে করতাম না, এখন করি। আর সেই জন্যই তো পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন, তাই টেনে আনলাম এখানে। বলাই বলল, ঠিকই করেছেন। ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না, এখন করেন, এর মানেটা কি? সেরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল? ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন, তারপর বললেন, হয়েছিল বই কি। আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন। আমি বললাম, তবু শুনি না। এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে। ভদ্রলোক আমাদের দুজনের দিকেই একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগার। ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে। দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, এ তো আপনারই ছবি দেখছি। হ্যাঁ, আমারই ছবি, তবে যৌবনে। আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন। তিনি যা বললেন তা এই রকম, আমার নাম জলধর দত্ত, জল ভরা মেঘের মতনই চেহারা আমার। আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেকদিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলব। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধেবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুজন লোক এসে খবর দিল, ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দু ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনে আত্মঘাতী হয়েছে। শুনে মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তিরক্ষার দায় এড়াতে পারেন না। আদৌ কোনো আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে তাই বাকি বলতে পারে। অতএব যেতেই হলো। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন। বললেন, গেলে কাল সকালে যাবেন, এই রাত দুপুরে কখনো না। একে এই সমস্ত অঞ্চল ভালো নয়, তার উপর আপনি পুলিশের লোক,
কার মনে কি আছে কে জানে। আমি তার কথা না শুনেই রওনা দিলাম। বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি। কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধে হল না। যাই হোক, গ্রামে পৌঁছতে রাত অনেক হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্ত মাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুবই চেনা বলে মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। যাই হোক, এই ধরনের লাশকে তো পোস্টমর্টেম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় জনা বলল, আমি চিনেছি বাবু, আমার খুব ভয় করছে। এই রাত দুপুরে না এলেই পারতেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস? এরা কারা? চলে যাচ্ছেন কেন? সন্ধেবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো। এইবার মনে পড়েছে, সত্যি তো। কিন্তু এমন বিস্মরণ আমার কেন হলো? আমার মতন লোকেরও শীত দাঁড়ায় তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম, কি হলো? থামলে কেন? চালাও। একটু চা তেষ্টা পেয়েছে বাবু, গলাটা একটু ভিজিয়ে নি। এখানে চা পাবে কোথায় এই ফাঁকা মাঠে এত রাতে? এইখানে তো চা পাবো বাবু, ওই দেখুন। যে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, আপনারা খাবেন বাবু? বললাম, না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতন। দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না। এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয়ে আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়। আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটোর চোখ জ্বলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! জলধরবাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো, ভাতের থালা হাতে। বলল, ওসব গল্প আর না, এখন খেয়ে নিন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, তাও খুব ভোরে উঠতে হবে। বৃষ্টি তখন থেমে গেছে। আমরা জলধরবাবুকে বললাম, তারপর? জলধরবাবু বললেন,
তারপর আর কি? নিন, খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধরবাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হলে ডাকবেন, বাইরেটাই থাকবে ও। আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের। জলধরবাবু এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে, তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল, এইটুকু পথ এবার আপনাদের হেঁটেই যেতে হবে বাবু। ওই দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা জানি, আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো, অসুবিধা থাকে যেও না, এটুকু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি যে হলো সেটুকু জানার দরকার ছিল যে। জনা বলল, শুনলে ভয় পাবেন না তো? না, কাল রাতে জলধরবাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম? সে রাতে আমরা ওদের হাতে প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ের কাঁটা দিয়ে উঠল এবার। সর্বনাশ, এ কি শুনছি? জলধরবাবু, জনা, এরা তাহলে কারা? আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম। তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন জনাও নেই, গরুর গাড়ির চিহ্নও নেই। কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন, না হলে এই অন্ধকার গাছতলায় কিছু হতো কে জানে। এরপর আমরা নিরাপদে গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে, তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকেই গ্রামে গঞ্জে থেকে মানুষ, আমি ভূতের ভয় নেই বললেই চলে। অনেকেই মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরের দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামা বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25 থেকে 30 মিনিট লাগবে। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথে, যাকে আমরা বলি শর্ট রাস্তা, ধরে হাঁটলাম। হনহন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে, কাউকে দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশে একটা ঝোপে থপ করে কি যেন পড়ল। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জংলা টাইপের এলাকার মধ্য দিয়ে। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে।
আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আমি নাছোড়বান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু আমি আসলেই অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে দুটো চোর একসাথে পিটিয়েছি। ভয় ডর নেই বললেই চলে। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো 4 পেয়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে কচকচ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কর্মর কর্মর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জোর চিৎকার দিয়ে বললাম, কে কে ওখানে? সাথে সাথে পায়ে করে আমার দিকে ঘুরে গেল মহিলা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে পার করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে, জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসা হয়। আশ্চর্যের ব্যাপার যে সেদিন আমার থেকে একটু দূরে একটা খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালোই আছেন। আমি ইমন, রাজবাড়ী জেলার বেনীনগর গ্রাম থেকে লিখছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 বছর আগে। আমাদের গ্রাম থেকে 20 মিনিট দূরে ঠাকুরবাড়ির পাশে একটা শ্মশান ঘাট আছে। তার ঠিক পাশেই একটা পুকুর আছে। মূল ঘটনায় যাওয়া যাক। ঠাকুরবাড়ির সেই পুকুরে অনেক আগে থেকে মাছ চাষ করা হয়। একটা কথা বলে রাখা ভালো যে আমরা সেখানে রাতে চুরি করে বড়শি দিয়ে মাছ ধরতাম, কারণ দিনের বেলায় অনেক মানুষ থাকার কারণে সেখানে মাছ ধরা যেত না। একদিন রাত 10টার সময় আমি একাই ঠাকুরবাড়ির পুকুরে বড়শি হাতে নিয়ে এবং আরেকটা লাইট নিয়ে মাছ ধরার জন্য রওনা হলাম। একটা কথা বলে রাখা ভালো, সেই পুকুরে যেতে হলে প্রথমে একটা কবরস্থান ক্রস করতে হয়, তারপর শ্মশান ঘাটের সাথে সেই পুকুরটা। যথারীতি আমি 20 মিনিটের মধ্যেই পুকুরে পৌঁছে যাই। পুকুরের সাথেই একটা আম গাছ আছে। আমি সেই আম গাছের নিচে বসে পুকুরে বড়শি ফেললাম। কিছুক্ষণ পর বড়শিতে টান অনুভব করলাম। বড়শি উপরে টান দিতেই
বড় একটা তেলাপিয়া মাছ বড়শির সাথে উঠে এলো। এরকম 5টা তেলাপিয়া মাছ আমি বড়শি দিয়ে উঠালাম আর একটা ব্যাগে রাখলাম। কিছুক্ষণ পর আরেকটা মাছ উঠালাম। সেই মাছটা যখন ব্যাগে রাখতে যাব তখন ব্যাগের মুখ খুলতেই দেখি ব্যাগের ভেতর একটা মাছও নেই। তখন আমি পুকুরের আশেপাশে লাইট মারতে দেখলাম যে একটা বিড়াল একটা মাছ কামড় দিয়ে পুকুরের পাশে ঝোপের মধ্যে চলে গেল। আমি মনে মনে ভাবলাম হয়তো সেই বিড়ালটাই মাছগুলো খেয়ে ফেলেছে। তখন আমি আবার আম গাছের নিচে বসে বড়শি ফেললাম এবং আগের মতোই অনেক মাছ পাচ্ছিলাম। এক সময় আমি 1 কেজির মতো একটা কাতল মাছ উঠালাম। তারপর সেই মাছটা যখন ব্যাগের ভেতর রাখতে যাব তখন দেখি ব্যাগের ভেতরে একটা মাছও নেই, শুধু মাছের কাঁটা পড়ে আছে। শুধু এইমাত্র পাওয়া কাতল মাছটাই ব্যাগের ভেতর রাখলাম। তারপর হঠাৎ আমার চোখ পড়ে আমি যে আম গাছটার নিচে বসে মাছ ধরছিলাম সেই আম গাছটার উপরে। আমি দেখলাম যে আম গাছের একটা ডালে বসে সাদা কাপড় পরা একটি বৃদ্ধ মহিলা সেই মাছগুলো খাচ্ছে। আমি এটা দেখা মাত্রই আমার হাতে মাছের ব্যাগ নিয়ে পাটির দিকে এক দৌড় দিলাম। তারপর দৌড় দিয়ে কবরস্থানের কাছে আসার পর দেখলাম যে আমার সামনে পথের ওপর সাদা কাপড় পরা কে যেন শুয়ে আছে পথ জুড়ে। তার মুখ ছিল সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি মনে মনে অনেক ভয় পেতে লাগলাম। তারপর যখন আমি সেই সাদা কাপড় পরা জিনিসটা ক্রস করতে যাব তখন সেই জিনিসটা আমাকে টেনে ধরে আর বলে, তোর ব্যাগে একটা কাতল মাছ আছে, মাছটা আমাকে দিয়ে যা। আমি কোনো চিন্তা না করে মাছের ব্যাগ ফেলে দিয়ে তার কাছ থেকে কোন রকম ছুটে গিয়ে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমার 7 দিন জ্বর থাকে। তারপর ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম কনক ভাই, হ্যালো লিসেনার্স, আমার সবাই সালাম গ্রহণ করবেন। তো আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, তো এই ঘটনাটি আমি শুনছিলাম আমার এক দুলা ভাইয়ের মুখ থেকে। বেশ কিছুদিন আগে ঘটনাটা আমি শুনেছিলাম তার মুখ থেকে। তো এই ঘটনাটি খুবই প্রচলিত একটা ঘটনা, তাদের এলাকার খুবই সুন্দর একটি ঘটনা, খুব ভয়ঙ্কর একটা ঘটনা। তো এই ঘটনার সাল হচ্ছে 1910 সাল কিংবা 1915 সাল, এমন এই 100 বছর একটি পুরনো ঘটনা। যে ঘটনাটি ঘটেছিল আমাদের রাজবাড়ী জেলার কোলারহাট নামক একটা গ্রামে, খুবই প্রত্যন্ত একটি গ্রাম। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ওই কোলারহাট নামক ওই গ্রামে একজন ওই সময় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিলেন। তো উনি এক সময় চিন্তা করলেন যে উনি একটা ইটের ভাড়া দেবেন। আমাদের হয়তো এখন দেখা যায় যে পুরনো ইটের সব যে পোড়া ইট গুলো বিল্ডিং এর, তো ওই ইটের দেওয়ার একটা ভাড়া দেন, ভাড়া দেওয়ার পরিকল্পনা উনি করলেন এবং উনি ওই ভাড়া দেওয়ার জন্য একটা প্রশস্ত একটা জমি উনি বেছে নেন এবং ইটের ভাড়ার কাজ শুরু করে দেয়। একসময় ইটের ভাড়ার কাজ শেষ হয়ে যায়, সবকিছু ঠিকঠাক, শ্রমিক নিযুক্ত করা হয়েছে, সবকিছু ঠিকঠাক, ভাটায় আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধলো যখনই ভাটায় আগুন দেবে কিছুতে ভাটায় আগুন ধরছিল না। শত চেষ্টার পরেও ভাটায় আগুন দেওয়া যাচ্ছিল না। একটা বিব্রতকর অবস্থা, কারণ শ্রমিক নিযুক্ত করা হয়েছে, দিন যায় মাঠ যায়, বসিয়ে বসিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু ভাটায় আগুন ধরা হচ্ছে না। তো ভাটার মালিক খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তো উনি ওই ভাটার মালিক এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি ওই আমাদের এলাকার এই তান্ত্রিক গোছের একজন লোকের উনি শরণাপন্ন হন। তারপরে ওই তান্ত্রিকের কাছে সবগুলো ঘটনা বলার পর ওই তান্ত্রিক বলে যে একটা গরু বা একটা ছাগল বা একটা ভেড়া, ওই ভেড়াকে ওই যেখানে ভাটায় আগুন দেওয়া হয় ওখানে জবাই করে ফেলে তারপর আগুন ধরাও, তারপর হয়তো আগুন ধরতে হয়। তখন উনি তাই করলেন, উনি ওই ভাটায় গরু বা ছাগল বা ভেড়া যে কোনো একটা জবাই করে ওর মধ্যে ফেলে দিলেন এবং আগুন ধরে দিলেন। 5 থেকে 10 মিনিট আগুন ধরার পর আবারও আগুন নিভে যায় এবং শত চেষ্টার পরেও
আবারও আগুন ধরানো যাচ্ছিল না। তখন উনি আবারও ওই তান্ত্রিকের শরণাপন্ন হন। তখন তান্ত্রিক বলে, আসলে গরু ছাগল হবে না, তুমি এক কাজ করো, এখানে মৃত মানুষকে নিয়ে আসো, ওই মৃত মানুষকে ওর মধ্যে নিয়ে পুড়িয়ে দাও, তাহলে দেখবে যে আগুন ধরে যাবে। তখন উনি চিন্তায় পড়ে গেলেন যে মৃত মানুষ কোথায় পাবো। তখন উনি পরিকল্পনা করলেন যে সদ্য কবর হয় একটি কবর থেকে মৃত লাশ এনে ওই রাত্রিবেলা ওখানে পুড়িয়ে দেবেন। তখন উনি ওনার বিশ্বস্ত ওই ইটের ভাটার মালিক বিশ্বস্ত কিছু লোক দিয়ে, 4-5 লোক দিয়ে ওনাদের এলাকায় থেকেই মানে একটা কবর থেকে সদ্য কবর হওয়া একটি লাশ নিয়ে আসেন, মৃত মানুষকে নিয়ে আসেন, এবং কবরটা এমন ভাবে দিয়ে এসেছিল যাতে কেউ বুঝতে না পারে, ভালোভাবে দিয়ে এসেছিলেন। তখন এই টোটাল কাজটা রাত্রে করা হয়। তো ওই রাত্রে ওই মৃত মানুষের লাশটাকে ওনারা ওই রাতের মধ্যে ওই যেখানে কাঠ কয়লা পোড়ায় মানে আর কি আগুন ধরা হয়, তো সেখানে ফেলে দেন। সেখানে ফেলে দেওয়ার সাথে সাথে একদিনের মতো আগুন জ্বললো। একদিনের মতো আগুন জ্বলার পর হঠাৎ করে বিস্ময়কর ব্যাপার, হঠাৎ করে আবারও আগুন নেমে যায় এবং শত চেষ্টা করার পরেও আগুন ধরানো যাচ্ছিল না। তখন ওই ইটার ভাড়ার মালিক তৃতীয়বার আবারও সেই তান্ত্রিকের শরণাপন্ন হন। তখন তান্ত্রিক বলে, আসলে মরা মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। মানে তখন ওই ইটার ভাড়ার মালিক বলে যে জীবন্ত মানুষ কিভাবে আসবে, এখানে জীবন্ত মানুষের বিভিন্ন আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ধরনের ব্যাপার সেবার সেখানে চলে আসবে, এটা তো সম্ভব নয়। তখন উনি চিন্তা করলেন এবং ইটার ভাড়ার মালিক এবং ওই যে তান্ত্রিক উনি বলেও দিয়েছিলেন যে এই মানুষের বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। এখন এখানে তো যেন লোককে এখানে আনা যাবে না, যেহেতু অনেক ব্যাপার সেবার আসে। তখন উনি চিন্তা করলেন ওনাদের এলাকায় একটা পাগল আছে, সেই পাগলের বয়স 30 থেকে 40-এর মধ্যে। তখন উনি চিন্তা করলেন পাগলের তো কোনো আত্মীয় স্বজন নেই, একদিন ওখানে থাকে একদিন এখানে থাকে, তো এই পাগল যদি অনেকদিনের জন্য দেখা নাও যায়, নিরুদ্দেশ হয়ে যায়, কেউ তো তাহলে তার খোঁজ করবে না, আমাদের কাজ হাসিল হয়ে যাবে। তখন উনি ওনার সেই বিশ্বস্ত লোক দিয়ে ওই পাগলের কাছে পাঠায় এবং পাগলকে গিয়ে বলে যে তুমি ইটের ভাড়ায় চলো, তোমাকে ভালো ভালো খাদ্য দেওয়া হবে, তুমি ইটের ভাড়ায় চলো। তখন ওই পাগল তো রাজি হয়ে যায়। উনি অবশ্যই তো মানুষের বাসায় যায়, কেউ খাবার দেয়, কেউ দুর্ব্যবহার করে, তখন উনি রাজি হয়ে যান। টোটাল কাজটা রাত্রেবেলা করা। তখন ওই ইটার ভাড়ার তার বাসার লোক তাকে ভাটায় নিয়ে যাওয়া হয়, তাকে ভালো মতো খাবার টাবার খাওয়া হয়। তারপরে ওই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই রাত্রেবেলা টোটাল কাজটা রাত্রেবেলায় করা হয় আর কি, যাতে কোনো সাক্ষী না থাকে। তখন ওই ইটের ভাটায় পাগলটিকে, ওই পাগলের নাম ছিল মোনা পাগল, ওই মোনা পাগলকে ওই ইটের ভাটার মধ্যে নিক্ষেপ করা হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং বিস্ময়কর ব্যাপার কনক ভাই, আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। টোটাল ইট পুড়তে যতদিন সময় লাগে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ, ওই ইটগুলো পুড়লো, ইট বের করা হলো, ইট বিক্রি হয়ে গেল। কোন ঘটনা ঘটলো কনক ভাই, ইট বিক্রি করার পরে তো ওই এলাকার একজন লোক রাত্রেবেলা বাড়ি ফিরছিলেন, তখন রাত প্রায় 10টা থেকে 11টা বাজে। হঠাৎ উনি দেখলেন যে রাস্তার এক কোনায় বসে কেউ যেন বসে আছে। তখন উনি দেখে চিন্তা করলেন, কিরে তুই কি মোনা পাগল নাকি রে, দেখে তো মনে হয় মোনা পাগল, তুই কি মোনা পাগল? তখন ওই পাশ থেকে ওই রাস্তার কোণ থেকে সাউন্ড আসে, হ্যাঁ আমি মোনা পাগল। তাই কিরে তুই এতদিন কইছিলি, তো দেখা যায় না। হ্যাঁ আমি আসছি, আমারে পানি দে, পানি দিয়ে বসে লাগছে, পানি দে, পানি খাবো। তখন উনি বললেন যে আমার কাছে তো এখন পানি নেই। তখন তাহলে আমার সামনে আমাকে দেখে যাও, আমার কি অবস্থা, আমার কি হয়েছে। তখন ওই লোকটা ওই মোনা পাগলের সামনে যায়। মোনা পাগলের সামনে গিয়ে দেখে মোনা পাগলের শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মানে কাউকে যদি সদ্য আগুনে পোড়ানো হয় সেম একই অবস্থা। তখন উনি দেখলেন যে মোনা পাগলের শরীরে অসংখ্য আগুনের ফোসকা ওনার শরীরে গায়ে লেগে আছে এবং মাংস ঝলসে গেছে, মানে ভয়ঙ্কর বিব্রতকর অবস্থা। উনি এত ভয় পেয়েছেন, মানে উনি ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। সকালে ওনার যখন জ্ঞান ফেরে, উনি লোকজনকে বলে যে মোনা পাগলকে দেখলাম মানে এই অবস্থায়। তখন ওই লোকটা বেশ অসুস্থ হয়ে পড়ে এবং 2 থেকে 3 দিন পর ওই লোকটারও একই অবস্থা, ওনার শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা পড়া শুরু করে এবং একটা সময় সমস্ত শরীর ফোসকা পড়ে যায় এবং ওই লোকটা মারা যায়। এভাবে পর্যায়ক্রমে ওই এলাকার অনেক লোক এই মোনা পাগলকে দেখেছে এবং সেম তারাও ঠিক একইভাবে ওই গায়ে ফোসকা পড়ে, সমস্ত শরীরে একসময় ফোসকা পড়ে যায়, তারাও একসময় মারা যায়। মানে এই মোনা পাগল আতঙ্ক পুরো এলাকায় ছড়িয়ে যায়, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তখন এলাকায় একটা মিটিং ডাকা হলো, পর্যায়ক্রমে পালাক্রমে তারা মশাল জ্বালিয়ে এই মোনা পাগলকে খুঁজবে। এই মোনা পাগলকে আগে রাতে দেখা যেত, দিনেও দেখা যেত, এখন দিনে দেখা যাচ্ছে না, রাতের বেলা দেখা যায় এবং যেই দেখে সেই মারা যায়। ঘটনাটা কি? তখন সবাই মিলে একদিন রাত্রে ওই পালাক্রমে মশাল নিয়ে সমস্ত এলাকা ঘুরে বেড়ালো, কিন্তু ওই
মনা পাগলকে দেখা গেল। তখন ওই এলাকার লোকজন চিন্তা করলো, মনা পাগল এত চালাক হয়ে গেল। তখন এই আপনার এই ব্যাপারটা যখন মানে কমে কমে আসলো, মানে এই যে পাহারা দেওয়ার, তখন একদিন ওই যে ইটের ভাটার সাথে যারা জড়িত, যারা ওই যে বিশ্বস্ত লোক, ওই ইটের ভাটার মালিকের, যারা ওই যে কবর থেকে লাশ এনেছিল মনা পাগলকে ওই নিক্ষেপ করেছিল আগুনের মধ্যে, তখন ওই মানে ভাটার মধ্যে নির্দিষ্ট জায়গা যেখানে আগুন ধরানো হয়, তখন ওই লোকগুলাও একসময় ওই মনা পাগলকে দেখতে থাকে এবং সেম তাদের শরীরেও ওই একই অবস্থা। ওই সারা শরীর স্কিন ডিজিজ হয়ে যায়, সারা শরীরে মনে হয় যে কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে, ওই যে অবস্থা, মানে ওই লোকগুলো মারা যায়। এবং একদা একসময় ওই ভাটা যে লোকগুলা কাজ করতো, তারাও একসময় বুঝতে পারে যে ওই যে ইটের ভাটার সব লোক মারা যাচ্ছে, তখন তারা ইটের ভাটার যারা শ্রমিক যারা ছিলেন, তারা ওই ইটের ভাটার কাজ বাদ দিয়ে চলে যায়। কারণ এখানে এলাকার কোনো নিরীহ লোক ওই মনা পাগলকে দেখতো না। মানে মনা পাগলের সাথে তাদের দেখা হয়েছে এবং মারা গেছে, তারা কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার কাজের সাথে জড়িত। তখন ইটের ভাটার যিনি মালিক, ইটের ভাটার মালিকের যে বড় ছেলে, সেই বড় ছেলেটাও একসময় ওই মনা পাগলকে দেখে ফেলেন। মনা পাগলকে দেখে ফেলে এবং সেও সেম ঘটনা, ওই একই রকমের স্কিন ডিজিজ, মানে সারা শরীরে মানে ফোসকা পরে মনে হয় সদ্য মানে আগুনে পোড়ানো একটা লোককে সামনে। তখন ওই ইটের ভাটার মালিকও ছেলে সেও মারা যায়। তখন ওই ইটের ভাটার মালিক আসলে খুবই বিব্রতকর একটা অবস্থায় পড়ে যায়। তখন উনি একটা আল্লাহওয়ালা লোকের কাছে যান এবং এই যে পরিস্থিতিগুলো ঘটছে, ওই আল্লাহওয়ালা যে বুজুর্গ লোকের কাছে সবকিছু স্বীকার করেন। তখন ওই আল্লাহওয়ালা যে বুজুর্গ লোক, উনি বললেন, আসলে তোমরা যে কাজটি করেছো খুবই মর্মান্তিক একটা কাজ, তোমরা মর্মান্তিক একটা কাজ করেছো। তো এখন তো তোমার পালা, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থেকে যাবা, তোমার কোনো সমস্যা হবে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তখন ওই ইটের ভাটার মালিক ওই বুজুর্গ ওই লোকটা ওই মানে আল্লাহওয়ালা লোকের কাছে বললেন যে এর উত্তরণের পথটা কি, কিভাবে এই মৃত্যুগুলো থামানো হয়। তখন ওই লোক বললেন, মানে ওই আল্লাহওয়ালা লোক বললেন যে তান্ত্রিকটা তোমাদের এই বুদ্ধি দিয়েছিল একজন মৃত মানুষকে পোড়ানোর জন্য এবং ওই মনা পাগলকে পোড়ানোর জন্য, ওনার মাধ্যমেই এই সমস্যাটার সমাধান সম্ভব। উনি একদিন অচিরেই মারা যাবে এবং তোমরা এর আগে একটা কবর থেকে একটা লাশ তুলে নিয়ে এসেছিলে। আসলে ইসলামের দৃষ্টিতে, ইসলামের হাদিসের দৃষ্টিতে একটা কবর যদি ফাঁকা পড়ে থাকে তাহলে ওই এলাকার লোক এমনিতেই মারা যাবে। তো ওই যে তান্ত্রিক, ওই তান্ত্রিকটা যদি মারা যায়, ওই তান্ত্রিককে তোমরা ওই যে কবর থেকে লাশ নিয়ে এসেছিলে ফাঁকা কবর, ওই ফাঁকা কবরে রেখে আসবা, তাহলেই দেখবে সমস্যাটা সমাধান হবে। তখন তো হঠাৎ একদিন শোনা যায় যে ওই যে সেই তান্ত্রিক, ওই তান্ত্রিকও একদিন ওই মনা পাগলকে দেখে ফেলে, মানে বিস্ময়কর একটা ব্যাপার। তখন ওই তান্ত্রিকের ওই একই অবস্থা, অন্যদের তো 2-3 দিন সময় লেগেছিল স্কিন ডিজিজ হতে, মানে সারা শরীরে ফোসকা পড়তে, কিন্তু ওই তান্ত্রিকের তার পরের দিনই মানে সারা শরীর পুড়ে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, ওনার সামনে কেউ যেতে পারছিল না, ভয়ঙ্কর একটা ব্যাপার। তখন ওই তান্ত্রিককে ওই যে কবর থেকে লাশ নিয়ে আসা হয়েছিল ওই কবরে রেখে আসা হয় এবং সমাহিত করা হয়, দাফন করা হয়। তারপর ওই তান্ত্রিক মরার পর দীর্ঘদিন কোনো মানে এমন ধরনের মনা পাগল কেউ দেখেনি এবং মৃত্যু ঘটেনি। আসলে মনা পাগলকে কেউ ইচ্ছা করে দেখতে পারতো না, এই মনা পাগলে যারা দেখা যেত সেই মারা যেত। তো বহুদিন ওই তান্ত্রিকটা মারা যাওয়ার পর এলাকায় এমন ধরনের ঘটনা ঘটেনি। তো একদিন ওই ইটের ভাটার মালিক যিনি, উনি যে ওই ইটের ভাটার ওখান দিয়ে মানে সকালবেলা হাঁটছিল, তো হঠাৎ ইটের ভাটার মালিককে আর খুঁজে পাওয়া যায় না। এলাকার লোকজন ইটের ভাটার মালিককে বহু তল্লাশি করে, সারা গ্রাম খুঁজে, কিন্তু ইটের ভাটার মালিককে খুঁজে পাওয়া যায় না। তখন সবাই মিলে ওই ইটের ভাটায় যায়। ইটের ভাটায় গিয়ে দেখেন যে যেখানে ওই আগুন ধরানো হয় সেখানে ওই ইটের ভাটার মালিক পড়ে আছে এবং তার সমস্ত শরীর পুড়ে ছাই মানে কয়লা হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিস্ময়কর ব্যাপার, যে ওই ইটের ভাটার মালিকের গায়ে তো পোশাক ছিল, জামা ছিল, প্যান্ট ছিল, কিন্তু ওই ইটের ভাটার মালিকের পোশাক এবং যে প্যান্টে কোনো কিছুই পরেনি, কিন্তু ওনার সমস্ত শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে। তো এটা একটা ঘটনা। তো এই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আসলে আমরা বিভিন্ন সময় শুনি যে একজন লোক মারা গেলে সে ফিরে আসে। এবার আমি যে ঘটনাটা বললাম যে মনা পাগল যে আবার ফিরে এসে মানুষকে দেখা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসে। আসলে মানুষ মরে যাওয়ার পর কখনোই তার আত্মা ফিরে আসতে পারে না। মানে আমরা যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে দ্য ডে, দ্য আনটিল অফ দ্য ডে, দ্য জাজমেন্ট,
মানুষ যদি মারা যায় তাহলে তার আত্মাটা ইল্লিন বা ছিপজিনে চলে যান, তার আমলের পার্থক্যের কারণে। এখন একজন মানুষ যদি ভালোভাবে মারা যায় এবং খারাপ ভাবে মারা যায়, তার আত্মাটা কিন্তু ইল্লিন বা ছিপজিনে চলে যান। এখন আল্লাহ জানে ওই আত্মাগুলো কোথায় রেখেছেন, এবং একসময় তিনি ওই নির্দিষ্ট সময় ওই আত্মাগুলোকে রিলিজ করে দেবেন। তাহলে এই যে মানুষের রূপ ধরে যারা মরে যাওয়ার পর পৃথিবীতে আসে, তাহলে তারা কে? আসলে কি যে মানুষটা মারা গেছে সেই কি ফিরে আসে? আসলে কিন্তু বিষয়টা তা নয়। আসলে আমরা দেখি যে আমাদের পড়ালেখা মানে মনে রাখার জন্য এটা এনভায়রনমেন্টের পরিবেশ হয়, টেবিলের একটা সুন্দর পরিবেশ করতে হয় যাতে আমরা পড়াটা মনে থাকে। ঠিক তেমনই এই জিনেরা এমন ধরনের কাজ করতে থাকে। আমরা দেখি যে এলাকার কোথাও যদি কোনো মেয়ে কোনো ছেলে যদি সুসাইড করে মারা যায়, তাহলে আমরা সেই জায়গা কিন্তু হন্টেড বলে পরিগণিত করি, এবং সেখান দিয়ে হাঁটাহাঁটি করে দেখা যায় রাত্রিবেলা ওই যেখানে যে সুসাইড করেছে সে কিন্তু ওখান দিয়ে ঘোরাফেরা করে। আসলে কি তার আত্মায় ঘোরাফেরা করে? আসলে বিষয়টা তা নয়। আসলে একজন মানুষের সাথে সে যদি খারাপ মানুষ হয় তার সাথে কিন্তু খারাপ জিন থাকে, এবং সে যদি ভালো হয় এবং তার সাথে কিছু ভালো জিন থাকে। আসলে এই জিনেরাই এই কাণ্ডগুলো করিয়ে থাকেন। আসলে যেসব জায়গায় মানে আপনার সুসাইড হয়, দেখা যায় যে বিভিন্ন সময় দেখা যায় রাত্রিবেলা ওই যে সুসাইড করেছে ওই তিনি কিন্তু ওখান থেকে ঘোরাফেরা করেন। আসলে জিনেরা তাদের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার জন্য তাদেরও একটা এই আমাদের মতো পড়ালেখার মতো তাদেরও একটা এনভায়রনমেন্ট দরকার, ভালো একটা জায়গা দরকার। তখন তারা ওই যেখানে সুসাইড হয় মানে যেখানে মানুষ আত্মহত্যা করে, ওই জিনেরা এসে সেখানে এসে আস্তানা করে, ওখান দিয়ে তারা চায় না যে ওখান দিয়ে মানুষ ঘোরাফেরা করুক। তখন তারা ওই যে ওখানে সুসাইড করেছে তিনি তার পরিবেশে ওখান থেকে ঘোরাফেরা করে এবং মানুষকে দেখলে ভয় পায়, যাতে মানুষ ওখান দিয়ে ঘোরাফেরা না করে। তো এটাই হচ্ছে ঘটনা। আসলে মানুষ মরে যাওয়ার পর ফিরে আসতে পারে না, এটা আসলে এসব করে জিনেরাই। তো এটাই ছিল কনক ভাই আমার ঘটনা। তো যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জহিরুল ইসলাম বলছি। আজ আমি আপনাকে যে ঘটনাটা বলবো সেটা আমার এক হসপিটালের লোকের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার মতো করে বলছি। আমি যথারীতি ঢাকা এসে একটা ম্যাচে উঠি। একটা ফ্ল্যাটে 4টা রুম, এক রুমে 8 জন করে থাকে। আমি যথারীতি ওই ম্যাচটিকে গিয়ে উঠি এবং দেখলাম বাকি 3টি রুমের ভেতর লোক রয়েছে এবং আমি সেখানে ছিলাম। সেখানে মাত্র নতুন 3 জনকে রাখা হয়েছে এবং আমি অর্থাৎ 4 জন মানুষ কম থাকায় আমি ওখানেই থেকে যাই। প্রথম 5 দিন খুব ভালোই কেটেছিল, কিন্তু 6 দিনে রাতে ঘটে ছোটখাটো ঘটনা। একটা জিনিস এক জায়গায় রাখলে সেখানে পাওয়া যেত না, খুব চেঁচামেচি হতো। এভাবেই কাটে। আমরা 15 দিন একজন রাত 3টের সময় বাথরুমে যায়। পরদিন সকালে তাকে বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে। 4 দিন পর এসে চলে যায়। আমরা রইলাম 3 জন। কোনো কারণবশত আমাদের মাঝে 1 সপ্তাহ পরে আরেকজন চলে যায়। থাকলাম 2 জন। 3টি ছিল রবিবার। আমি অফিসের কাজ সেরে এসে রুমে ঢুকে দেখলাম ভাত দিয়ে গেছে। আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম এবং আমার রুমমেটের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর খবর নাই তো আমি ফোন দিলাম তাকে আজ রাতে আসবে কিনা। আমাকে খেয়ে দিয়ে ঘুমোতে বলেছিল। ঘুমানোর পরে রাত 3টার দিকে আবার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মাথার উপরে সিলিং ফ্যানটা আছে, ওখানে গলায় দড়ি দিয়ে কোনো একটি ছেলের ঝুলন্ত অবস্থায় আছে। অদ্ভুত বিষয় হচ্ছে তার মাথা ছিল না, শুধু গলা কেটে ফোটায় ফোটায় রক্ত পড়ছে। আর আমার বিছানায় তা দেখি আমি তখন অচেতন হয়ে পড়েছিলাম। বুঝতেই পারিনি সকালবেলা আমাকে দরজা ভেঙে অচেতন অবস্থায় ফ্লোরে পাওয়া যায়। পরে আমি ম্যাচের দারোয়ানকে বলি, সে আমাকে
যেটা বলে তার ভাষাটা ছিল অনেকটা এরকম: মামা, আপনি যেখানে থাকেন ওখানে 1 মাস আগে একটা ছেলে ফ্যানের সাথে দড়ি দিয়ে মারা যায় এবং তার হাতে একটা ছুরি ছিল। সেই ছুরি থেকে নিজের গলায় নিজেই কেটে ফেলেছিল। তখন থেকে ওই ফ্ল্যাটে যে থাকে সে ঠিক মতো থাকতে পারে না। তারপরে আমি ওই রুমটা ছেড়ে দেই। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমন রাজবাড়ী জেলার বনিনগর গ্রাম থেকে লিখছি। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা, আমি তার ভাষায় বলছি। 1990 সাল আমাদের গ্রাম থেকে একটা ছেলে রাজবাড়ী সরকারি কলেজে ইংলিশ অনার্স করত। ছেলেটি ছিল হিন্দু ধর্মের। তার পড়ালেখা ছিল অনেক ভালো। তার মেধা এত ভালো ছিল যে গ্রামের সকল মানুষ আর কলেজের শিক্ষকরা তার প্রশংসা করত। ছেলেটা শুধু তার বন্ধু ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলতে না। কলেজের একটা মেয়ে ছেলেটাকে খুব পছন্দ করত এবং ছেলেটার সাথে কথা বলার জন্য তার কাছে যেত, কিন্তু ছেলেটা মেয়েটাকে পছন্দ করত না। একদিন কোনো এক কারণে মেয়েটা ছেলেটাকে কিছু একটা কথা বলায় ছেলেটা রেগে গিয়ে মেয়েটাকে একটা চড় দেয়। তখন মেয়েটা বলে, আমি যদি আপনাকে না পাই তাহলে কেউ পাবে না। তারপর যে যার মতো বাড়ি চলে যায়। এরপর প্রায় 1 মাসের মতো কেটে যায়। হঠাৎ ছেলেটার শরীর আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এক সময় ছেলেটার শরীরটা শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যায় এবং তার শরীরের হাড়গুলো ছাড়া কিছুই দেখা যায় না। ছেলের অবস্থা দেখে তার বাবা মা মনে করে সে হয়তো কোনো বড় ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাই তাকে রাজবাড়ির সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তার কোনো রোগী ধরতে পারে না। এরকম ভাবে ঢাকার এবং বিভিন্ন জায়গার ডাক্তার দেখানো হয়, কিন্তু কেউই ছেলেটার রোগ ধরতে পারে না। ছেলেটাকে তার বাবা মা পাবনাতে এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়। তারপর কবিরাজ ছেলেটাকে দেখে বলে, আপনার ছেলের অনেক বড় ধরনের সমস্যা হয়েছে, কিন্তু আজ আমি বলতে পারবো না। তারপর কবিরাজ তাদের বলে, আপনারা আগামী শনিবারে সন্ধ্যার পর আসবেন। কবিরাজের কথা মতো তার বাবা মা ছেলেটাকে নিয়ে শনিবার সন্ধ্যার পর তার কাছে যায়। তারপর সেখানে যাওয়ার পর ছেলেটার বাবা কবিরাজকে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার ছেলের? কবিরাজ উত্তরে বলে, আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে। তারপর ছেলেটা বলল, কে করেছে? তখন কবিরাজ বলে, তোমার খুব পরিচিত একজন মানুষ এটা করেছে। ছেলেটা আবার বলল, কে করেছে তার নাম বলেন। কবিরাজ বলল, তুমি কি কোনো মেয়েকে কলেজের সবার সামনে চড় দিয়েছিলে? তখন ছেলেটা মনে করলো এবং বলল, জি, আমি 1.5 মাস আগে একটা মেয়েকে কলেজের সবার সামনে চড় দিয়েছিলাম। কবিরাজ বলল, ওই মেয়েটা তোমার খুবই কাছের একজন বন্ধুকে দিয়ে তোমার মাথার কিছু চুল, তোমার একটা শার্ট সংগ্রহ করেছে। তুমি যে শার্টটা বেশি বেশি পরতা সেটা কি এখন ঘরে পাও? তখন ছেলেটা বলল, আমি শার্টটা ঘরে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কবিরাজ বলল, ওগুলো দিয়ে একটা কাক ধরে বিভিন্ন মন্ত্র পড়ে কাকের মুখ সেলাই করে এই শার্টের টুকরো আর তোমার মাথার কিছু চুল কাকের সাথে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে। কবিরাজ বলল, আমরা কাকটা ধরার অনেক চেষ্টা করছি কিন্তু ধরতে পারি না। সে বলল, ছেলেটা মিনিমাম 15 দিন বাঁচবে।
এটা শুনে ছেলের বাবা মা অনেক ভেঙে পড়ে। তারপর কবিরাজ বলে এই কয়েকদিন ছেলে যা কিছু খেতে চায় খাওয়াবেন। তারা ছেলেকে বাড়িতে নিয়ে চলে আসে। এরপর 10 দিন কেটে যাওয়ার সেই মেয়েটা ছেলেটার কাছে এসে বলে, আমি বলেছিলাম আমি যদি আপনাকে না পাই তাহলে কাউকে পেতে দিব না, এই কাজটা আমি করেছি। মেয়েটা তখন এটা স্বীকার করে। তারপর ছেলেটা মেয়েকে বলল, তুমি এই কাজটা কেন করলা? মেয়েটা বলল, আপনি কলেজে সবার সামনে আমাকে চড় দিয়েছিলেন, এ কারণে প্রতিহিংসা থেকে করেছি। তখন ছেলেটা উত্তরে বলে, আমি যেভাবে মরছি তুমিও ঠিক সেভাবে মারা যাবা। তারপর মেয়েটা তার বাড়িতে চলে যায়। সর্বশেষ ছেলেটা যেদিন মারা যাবে সেদিন কাকটা ছেলেটার দুয়ারের সামনে এসে মারা যায়। তার 1 ঘন্টা পর ছেলেটাও মারা যায়। তার কিছুদিন পর সেই মেয়েটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাইয়া, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।